ওয়েলকাম টু কুয়েটজেল ফিল্মস। কুয়েটজেল ফিল্মস নিবেদিত রাইটার্স চয়েস। এই সেগমেন্টে আমরা দেশ বিদেশ নানা ধরনের সাহিত্যিকদের গল্প আপনাদের কাছে তুলে ধরব। আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প লোডশেডিং। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 সালে। ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো ছাড়াও তিনি আমাদের উপহার দিয়েছেন অসংখ্য উপন্যাস, ছোট গল্প ও চলচ্চিত্র। 23 এপ্রিল 1992 সালে তিনি পরলোক গমন করেন। আজকের গল্প পাঠে শক্তিক দে। শুরু হচ্ছে লোডশেডিং। ফণীবাবু তার গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকেই আঁচ করলেন যে পাড়ায় লোডশেডিং হয়ে গেছে। আজ অফিসে ওভারটাইম করে বেরোতে বেরোতে হয়ে গেছে 8:15। ডালহাউসি থেকে বাসে তার বাড়ি পৌঁছতে লাগে 35 মিনিট। কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় নেই, তবে একবার গেলে ঘন্টা 4 আগে আসে না। ফণীবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ি গলি ধরলেন। এসি ডিসি দুটোই গেছে, অথচ সেদিনও মনে হয়েছে যে অবস্থা যেন একটু ভালোর দিকে যাচ্ছে। নবীন চাকর কালী যখন বলল, আরও 1 ডজন মোমবাতি কিনে রাখবো বাবু, তখন ফণীবাবু বলেছিলেন, মোমবাতি কেনার দরকার নেই, কিনলেই দেখবি আবার লোডশেডিং হচ্ছে। দরকার নেই এখন, পরে লাগলে বলবো। তার মানে বাড়িতে মোমবাতি নেই। রাস্তার আলো থাকলে তার খানিকটা তার 3তলায় ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধা হয়। আজ তাও হবে না। ফণীবাবু বিড়ি সিগারেটও খান না, তাই সঙ্গে দেশলাইও থাকে না। অনেক দিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না, কিন্তু সেও করছি করে আর হয়ে ওঠেনি। বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট 3 গেলে পরে ফণীবাবুর বাসস্থান 17-2। ফুটপাতের ওপর শোয়া গোটা 3 নেড়িকুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণীবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। মাসখানেক হলো কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এইখানে এসছেন ফণীবাবু আর তার চাকর নবীন। সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণীবাবু লক্ষ্য করলেন একতলায় স্কুল মাস্টার জ্ঞান দত্তের ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠোনে। মোমবাতির আলো। অন্য ফ্ল্যাটটা অন্ধকার, কোনো সারা শব্দ নেই। আজ পঞ্চমী। রমানাথবাবু যেন বলেছিলেন ঘাটশিলা না মধুপুর কোথায় যেন যাবেন, আজই চলে গেলেন নাকি? সিঁড়ির তলায় এসে ডাক দিলেন ফণীবাবু, নবীন, এই নবীন। কোনো উত্তর নেই। নিশ্চয়ই বেরিয়েছে। ঠিক লোডশেডিংয়ের সময় বেরোনো যায়, এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণীবাবু। চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠতে আরম্ভ করলেন ফণীবাবু। মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধে হচ্ছে না, কিন্তু তারপরেই অন্ধকার। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। 3-24-72 ধাপ তাকে উঠতে হবে, এটা তার জানা আছে। লোডশেডিংয়ের আশঙ্কা করেই ফণীবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন, তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধা হয়। আলো থাকলে সিঁড়ি দিয়ে ওঠা কোনো সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়, কিন্তু অন্ধকারে 15 ধাপ উঠে 16 মাথায় রেলিংয়ে কাঠের বদলে হঠাৎ কী একটাতে হাত ঠেকাতেই ফণীবাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন। তারপরে মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা। দোতলায় কোনো আলো নেই, কোনো শব্দ নেই, তার মানে কোনো লোক নেই। পশ্চিমে 2টো ঘরে নিয়ে থাকেন গেটেনার অফিসার বিজনবাবু, সঙ্গে তার স্ত্রী আর 2 ছেলে। ছোট ছেলেটি মহা দুরন্ত, এক মুহূর্ত মুখ বন্ধ করে থাকে না। অন্যদিকে 2টি ঘরে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মাধব মণ্ডল। ইনি সন্ধ্যায় প্রায় এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান। বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান, আজও হয়তো গেছেন। ফণীবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন।
60 ধাপ উঠে ডাইনে মোড় নিতেই একটা টিনের পাত্রের সঙ্গে ঠোকর খেলেন, আর তার সাথে কান ফাটা শব্দ তার হৃদস্পন্দনের মাত্রা কিছুক্ষণের জন্য বাড়িয়ে দিল। বাকি 12টা ধাপ তাকে তাই অতি সাবধানে পা ফেলে উঠতে হবে। এবার বাঁয়ে ঘুরতে হবে। সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে। তার পড়শি নরেশ বিশ্বাসকে তিনি অনেক দিন থেকেই বলেছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন আর খালি খাঁচাটা পথের মাঝখানে ঝুলিয়ে রাখে কেন। ভদ্রলোক এখনও পর্যন্ত কথাটা কানেই তোলেননি। ফণীবাবুর শরীরটাকে হাঞ্চব্যাগের মতো বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেওয়াল ভর করে তার ঘরের দিকে এগোলেন। এইভাবে দেওয়ালে হাতড়ে 3-4 পা এগোলেই ডাইনে তার ঘরের দরজা। একটা গানের শব্দ আসছে, রবীন্দ্রসঙ্গীত, বোধহয় পাশের বাড়ি থেকে। ট্রানজিস্টারই হবে। লোডশেডিংয়ে আদিম ভুতুরে পরিবেশে এই জাতীয় শব্দ অনেকটা সাহসের সঞ্চার করে। অবশ্যই এটাও বলা দরকার যে ফণীবাবুর ভূতের ভয় নেই মোটেই। দরজার চৌকাঠ হাতে ঠেকাতে ফণীবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বের করলেন। দুটো চাবির মধ্যে একটা ফণীবাবুর কাছে থাকে, আরেকটা থাকে নবীনের কাছে। তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার, কিন্তু কড়া হাতরে ফণীবাবু তালা পেলেন না। অথচ তার স্পষ্ট মনে আছে যে আপিসে যাওয়ার সময় তিনি তালা লাগিয়েই পকেটে চাবি পুড়েছেন। এটাও কি তাহলে নবীনের কীর্তি? সে কি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে? ফণীবাবু দরজায় ধাক্কা দিতে গিয়ে বোকা মেনে গেলেন, কারণ দরজা দিব্যি খুলে গেল। নবীন, এই নবীন। কোনো উত্তর নেই। নবীন ঘুম কাতুরে নয় সেটা ফণীবাবু ভালো করেই জানেন। ফণীবাবু চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকলেন। অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না, কারণ দরজার পিছনে কি আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার। ফণীবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন দুটো অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই। বাকি কাজ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন। একেই বলে নিরেট অন্ধকার, যাকে দুহাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয়। দরজার বাঁ পাশে এক ফালি দেওয়াল, তাতে সুইচ বোর্ড। তারপর দেওয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা, আর দরজা পেরিয়ে ব্র্যাকেট আনলা। ফণীবাবু হাতে ছাতা, সেটাকে আনলায় টাঙানো দরকার। গরম লাগছে। গায়ের জামাটা খুলে সেটাও যাবে আনলায়। তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানিব্যাগটা বার করে আনলার পরেই বাঁ দিকে টেবিলের দেরাজে রাখতে হবে। ফণীবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে। এখন বাতি জ্বলবে না ঠিকই, তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা ফণীবাবু বঞ্চিত হতে চান না। দুটো সুইচের একটার মাথা খোলা। নবীন একদিন লোডশেডিংয়ের মধ্যেই হাতড়াতে গিয়ে শক খেয়েছিল। ফণীবাবু মোক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙুল আর তর্জনের মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন। খুট শব্দটা শুনতে ভালোই লাগলো। সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেওয়াল ঠেকলো হাতে। এরপরেই তার মাথার সমান হাইটে, কিন্তু না, আনলার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকলো। শুধু ঠেকলোই না, আঙুলের একটা বেআন্দাজির খোঁচা লাগায় সেটা স্থানাঞ্চ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটা ছবি, না হয় আয়না। ফণীবাবু বুঝলেন তার পায়ের উপর কাচের টুকরো এসে পড়েছে। পায়ে চটি, তাই কাঁচ ফোটার ভয় নেই, কিন্তু আনলাটা গেল কোথায় সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনড় করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে পরমবংশদেবের, কিন্তু সেটা থাকবার কথা উল্টো দিকের দেওয়ালে। আয়না থাকে টেবিলের উপর। এটা নির্ঘাত নবীনের কীর্তি। ঘরের জিনিসপত্র এখান ওখান করার তার বাতিক আছে বটে। তার চটি জোড়া তিনি রাখেন টেবিলের নিচে, আর বারণ করা সত্ত্বেও নবীন প্রতিদিন সেটাকে চালান করে দেয় খাটের তলায়। ফণীবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেওয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন। তারপর পকেট থেকে মানিব্যাগটা বের করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে। এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল। এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই দরজার হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার, কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকল না। আন্দাজ ভুল হয়েছে। আরও এক পা এগিয়ে গেলেন ফণীবাবু। অন্ধকার এখনও নিরেট। রাস্তার দিকে জানলাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো। এবার বাঁ হাতটা বাঁধা পেল। একটা আসবাব, কাঠের আসবাব, কিন্তু টেবিল নয়। আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল, খাড়াখাড়ি হাতল,
কাঁচের হাতল, পলকাটা, কাঠ গ্লাস, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণীবাবুর একটা পুরনো আলমারি আছে বটে, কিন্তু তার হাতল কাঁচের কিনা সেটা মনে পড়ল না। কিন্তু এ কি, আলমারি যে খোলা! ফণীবাবু হাতলটা ছেড়ে দিলেন। অল্প টান দিতেই দরজাটা খুলে এসছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তার আলমারি স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না। যদিও ধন দৌলত বলতে তার কিছুই নেই, কিন্তু জামা কাপড় তো আছে, কিছু পুরনো দলিলও আছে, টাকা পয়সা যা কিছু থাকে আলমারির দেরাজে। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণীবাবু? কিন্তু টেবিলটা গেল কোথায়? তাহলে কি? ঠিক তাই হবে। কারণটা খুঁজে পেয়েছেন ফণীবাবু। গতকাল ছিল রবিবার, দুপুরে এলো তুমুল বৃষ্টি, আর তখনই ফণীবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভিতরে। টেবিলের উপর জল পড়ছিল, তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো, বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথা বলতে হবে, এই কথাটা তখনই মনে হয়েছিল ফণীবাবু। আজ যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণীবাবু রাস্তা ভিজে দেখেই বুঝেছিলেন। নবীন যদি টেবিলটাকে জানলার দিকে সরিয়ে থাকে আর কাপড় সমেত আলনাটা উল্টো দিকে দেওয়ালে টাঙিয়ে থাকে, তাহলে বলতে হবে সে সুবিবেচনা পরিচয় দিয়েছে। ফণীবাবু মানিব্যাগটা পকেটে পুরে জানলার দিকে এগোলেন। 3 পা এগোতেই বাঁধা পড়ল একটা চেয়ার। নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে? না, এভাবে অন্ধকারে হাতড়ানোর কোনো মানে হয় না। তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতে বসেই কাটিয়ে দেওয়া ভালো। ফণীবাবু বসলেন। হাতলওয়ালা চেয়ার, বসার জায়গাটা বেতের। একবার যেন মনে হলো তার নিজের ঘরের চেয়ারে হাতল নেই, কিন্তু পর মুহূর্তেই খটকাটা মন থেকে দূর করে দিলেন। মানুষ নিজের ঘরের আসবাবের খুঁটিনাটি সবসময় মনে রাখে না, এই অভিজ্ঞতা তার আজকে হয়েছে। এখন ফণীবাবুর মুখ দরজার দিকে। বাইরের ছোট ছাদটার দিকে একটা ফিকে চতুষ্কোণ আভা। ফণীবাবু বুঝলেন সেটা আকাশ। শহরে এক অংশে লোডশেডিং নেই, সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়েছে। যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না, যাক, তবুও তো একটা দেখার জিনিস রয়েছে চোখের সামনে। একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণীবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই, ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল। টেলিফোন। তার মাথার ঠিক পিছনের টেবিলে একটা টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় 1 মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এইবার ফণীবাবু বুঝলেন যে তিনি নিজের ঘরে আসেননি, কারণ তার ঘরে তো টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 হলো পাশাপাশি বাড়ি, একই ধাঁচের দুটো বাড়ি। দুটো বাড়ি 3 তলা, দুটো বাড়িরই একই বাড়িওয়ালা। 17-3-এ ফণীবাবু কোনোদিন ঢোকেননি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়িরই প্ল্যান হুবহু এক। তিনি এখন বসে আছেন 17-3-এর 3 তলার পশ্চিমের ঘরে। সেই ঘরের আলো এখন নেই, কিন্তু ঘরের দরজা খোলা, আলমারি খোলা। তার মানে যাই হোক না কেন, ফণীবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করেই আবার তৎক্ষণাৎ সে বসে পড়লেন। আরেকটা শব্দ, এটা এসেছে তার খুব কাছেই বাঁ দিক থেকে। মেঝের উপর একটা টিনের বাক্স জাতীয় কিছু ঘষটানোর শব্দ। ফণীবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে, আর তার বুকের ভিতরে দুর্মুষ পেটা শুরু করেছে। চোর! তার পাশেই বোধহয় খাট, আর খাটের নিচেই চোর। বেরোবার সময় খাটের নিচে রাখা টিনের বাক্সে ধাক্কা খেয়েছে। ঘরের দরজা আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে। চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণীবাবুর অবস্থা খুবই সংকটাপন্ন। তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে। তাছাড়া ছাতাটার যা দৈন্যদশা, তাতে চোরের চেয়ে ছাতাটি জখম বেশি হবে। চোর অবশ্যই আবার চুপ মেরে গেছে, কারণ টিনের বাক্সের শব্দ তুলে নিজের উপস্থিতিটা জানান দেওয়ার অভিপ্রায় তার নিশ্চয়ই ছিল না। ফলে সে হয়তো এখন কিঞ্চিত আড়ষ্ট। একটা টিকটিকি ডেকে উঠল। ভুল ভুল ভুল, ফণীবাবুর মন বলল। একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি। ছিচকে চোরের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম, তবে ছোড়াছুড়ি থাকা অসম্ভব কিছু নয়। অবশ্যই অনেক চোর নিরস্ত্র অবস্থাতেই বেরোয়। হাতাহাতির প্রশ্ন হলে ফণীবাবু হয়তো লড়ে যাবেন, কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে। কিন্তু মুশকিল করেছে এই অন্ধকার। দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে। কিন্তু তাহলে কি করা যায়?
যা থাকে কপালে বলে উঠে পড়বেন কি? কিন্তু যদি সিঁড়ি নামার মুখে বিজলি এসে যায়, আর ঠিক সেই সময় যদি একদিক দিয়ে চোর পালায় আর অন্য দিক দিয়ে ঘরের মালিক এসে পড়েন, আর মালিক যদি এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে, তাহলে তো... ফণীবাবুর চিন্তায় ছেদ পড়ল। নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে। এই সিঁড়ি ওঠা শুরু হলো। ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক। ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধে হয় না। আটচল্লিশ ধাপ অব্দি গুণে 49-এর মাথায় ফণীবাবুর ধারণা বদ্ধমূল হলো যে এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি দিয়ে। আর সেই সঙ্গে সঙ্গে ভেলকির মতো মনে পড়ে গেল, এই ঘরের মালিককে তো ফণীবাবু চেনেন। এতক্ষণ খেয়াল হয়নি কেন? শেয়ারের ট্যাক্সিতে একবার ডালাউসি অব্দি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে। কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন। ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন। নাম আদিনাথ সান্যাল, বছর 50 বয়স, জাঁদরেল চেহারা, টকটকে রং, গায়ে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি, ঘন ভুরুর নিচে তীক্ষ্ণ সবজেটে চোখ। 62, 63, 64 পায়ের শব্দ এখন জোরালো। ঘরের ভিতরেও শব্দ, খচমচ, ধূপধাপ, আর তারপরই একটা যন্ত্রণাসূচক পায়ে কাঁচ বিঁধেছে। বাইরের আকাশে ফিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল চোর ঘুরছে ডান দিকে। পাইপটা বেয়ে নামা ছাড়া আর কোনো গতি নেই তার। সিঁড়ির পায়ের শব্দ এবার মেঝেতে, বাইরের বারান্দায়। ফণীবাবুও উঠে পড়লেন। সাবধানে কাঁচ বাঁচিয়ে হাতটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। দরজার মুখ অবধি এসে পায়ের শব্দ থামল চৌকাঠের বাইরে। কয়েক মুহূর্ত নিঃশব্দতা। তারপর, এ কি, দরজাটা খোলা কেন? আদিনাথ সান্যালের বাজখাই কণ্ঠস্বর। অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে, তাই ফণীবাবু গলাটা ভোলেননি। আরও মনে পড়ছে ফণীবাবুর, তার পাশের ঘরের নরেন বিশ্বাস বলেছিলেন একটা কথা। সান্যাল মশাই নাকি অগাধ টাকার মালিক, কলকাতায় 3খানা বাড়ি, সব ভাড়া দিয়ে নিজের এইখানে থাকেন। উপার্জনের রাস্তাগুলি নাকি সিধে নয়, আলমারিতে নাকি অনেক কালো টাকা। সান্যাল মশাই এখন ঘরের ভিতরে কাঁচ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে নাতে চোর ধরার আশায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের। ফণীবাবুর আর ভয় নেই। আদিনাথ সান্যালের পিছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে 72টা সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে 17-2 দিকে রওনা দিলেন। নিজের বাড়ির 3তলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এলো, তখন ফণীবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটি ঝকঝকে নতুন হেল ফ্যাশনের জাপানি ছাতা এসে গেছে। শুনছিলেন লোডশেডিং, রচনায় সত্যজিৎ রায়, গল্প পাঠ নবীন ও আদিনাথ সান্যালের চরিত্রে সৌপ্তিক দে, ফণীবাবুর চরিত্রে স্বাগত বাসু, এডিট ও সাউন্ড ডিজাইনিং ও পোস্টার ডিজাইনিংয়ে সৌপ্তিক দে, পরিচালনায় সৈমী ব্যানার্জি। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।